আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বললে আমি কি বলছি এটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমি এমনিতে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর। সো আমি প্রফেশনাল ইঞ্জিনিয়ারও, সো কেমিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু রিসেন্টলি 2024-এ there was a open advertisement for the post of Bangladesh Energy Regulatory Commission member পোস্টের জন্য ইন্টারভিউ হয়, and I participated, I applied for the position, এবং তখন আমি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মেম্বার হলাম। তো সেটা 3 বছরের জন্য, টু সার্ভ দ্য গভর্নমেন্ট। 1 বছরের উপরে, প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে। তো এখন যেটা হলো, যখন আমরা একজন প্রফেসর বা একজন অ্যাক্টিভিস্ট হিসেবে কথা বলি সেটা একরকম, আবার যখন আমরা টেবিলের উল্টা সাইডে থাকি যেখানে আমরা নিজেরা অথরিটি, তখন অবস্থাটা অন্যরকম। সো আমি যখন কথা বলবো, আই উইল ট্রাই টু গিভ ইউ পার্সপেক্টিভ ফ্রম বোথ সাইড। একদিকে একজন এক্সপার্ট হিসেবে, আরেকদিকে রেগুলেটরি অথরিটির একজন মেম্বার হিসেবে এটা কিভাবে রিয়েলাইজেশন করা যায়, সেই দুইটা ভিউই আসবে। সো আই হোপ টু গিভ ইউ 360-degree ভিউ অফ দ্য টপিক। এখন প্রথমে একটু বলে নিই যে টপিক রিস্ক গভর্নেন্স ফর রেজিলিয়েন্ট পোস্ট জুলাই বাংলাদেশ ফ্রম নলেজ টু অ্যাকশন। রিস্ক গভর্নেন্সের যে কনসেপ্টটা, এটার এক্সপার্ট আমি না। সো এই টপিকটা অর্গানাইজারদের দিয়ে মোটামুটি সিলেক্ট করা হয়েছে। আমি নিজে কেমিক্যাল সেফটি আর সিকিউরিটির এক্সপার্ট। সো আমি সবসময় রিস্ক নিয়ে ডিল করি, রিস্ক অ্যাসেসমেন্ট। কিন্তু গভর্নেন্সের ক্ষেত্রে সেটা আমি আগে কখনো করি নাই, বাট নাও আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট অ্যান্ড আই উইল বি শেয়ারিং দ্য আইডিয়া উইথ ইউ। আমরা যদি জুলাই রেভলিউশন এবং গুড গভর্নেন্সের রিলেশনটা চিন্তা করি, যদি ফিগারটার দিকে তাকাই, প্রথম স্টেপে হচ্ছে গভর্নেন্স ফেইলিউর। গভর্নেন্স ফেইলিউরের কারণে পাবলিক ডিসস্যাটিসফ্যাকশন হলো। পাবলিক ডিসস্যাটিসফ্যাকশন শেষ পর্যন্ত জুলাই রেভলিউশনের জন্ম দিল। জুলাই রেভলিউশনে যে চেঞ্জটা আসলো, সেটার একটা বড় ডিমান্ডই হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম। আমরা যেন যে ইনস্টিটিউশনগুলি আছে যেগুলি কাজ করছে না, সেগুলো আমরা রিফর্ম চাচ্ছি, এবং সেই রিফর্ম যদি পেয়ে যাই তাহলে গুড গভর্নেন্স হবে। কোনো কারণবশত যদি গুড গভর্নেন্স না আসে, গভর্নেন্স ফেল করে, তাহলে আবারও পাবলিক ডিস্যাটিসফ্যাকশন হবে, আবারও কোনো এক সময় জুলাই রেভলিউশনের মতো আরেকটা চেঞ্জ আসার চেষ্টা হবে, এবং তারপরে আবার ডিমান্ড আসবে ইনস্টিটিউশনাল রিফর্ম। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে জুলাই রেভলিউশনের মূল কেন্দ্রেই ছিল গভর্নেন্স ফেইলিউর, এবং সেখান থেকে পাবলিক ডিস্যাটিসফ্যাকশন। তো এই হচ্ছে আমাদের রিলেশন। সুতরাং গুড গভর্নেন্স কথাটা আমাদের মনে রাখতে হবে আমরা যখনই জুলাই রেভলিউশনের কথা চিন্তা করব। এখন একটু কুইকলি বলি যে ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডিকেটরস যেগুলি, সেটার কথা যদি আমরা চিন্তা করি, আমাদের অবস্থানটা কি। ফিগারটা একটু অস্পষ্ট। যখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডিকেটর বলি, আমরা কি বুঝি? এটা থিওরিটিক্যালি যদি চিন্তা করি, দেখা হয় যে ভয়েস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি দেখা হয়, পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড অ্যাবসেন্স অফ ভায়োলেন্স এটা দেখা হয়, গভর্নমেন্ট ইফেক্টিভনেস দেখা হয়, মানে গভর্নমেন্ট কতটা এফিশিয়েন্ট, রেগুলেটরি কোয়ালিটি দেখা হয়, রুল অফ ল, আইনের আছে কিনা, শাসন আছে কিনা, এবং কন্ট্রোল অফ করাপশন। এই কতগুলি এলিমেন্ট দেখা হয় যখন গভর্নেন্স চিন্তা করা হয়। এবং আমরা যদি গভর্নেন্স ইন্ডিকেটরটা দেখি, আমাদের সাউথ এশিয়ায় যদি দেখি, আমি 2023-এর ডেটা দেখাচ্ছি, বাংলাদেশের অবস্থা বেশ খারাপ, ভুটানের অবস্থা ভালো, মালদ্বীপের অবস্থা বেটার, ইন্ডিয়া আমাদের চেয়ে ভালো, শ্রীলঙ্কা ভালো, নেপাল ভালো, তারপরে বাংলাদেশ। এবং বাংলাদেশের এটা হচ্ছে এখানে বাংলাদেশ, তারপরে পাকিস্তান আর আফগানিস্তান। আফগানিস্তান তো যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রি, সেখানে আমরা গভর্নেন্সের কথা চিন্তা করছি না। কিন্তু বাংলাদেশের অবস্থা যদি দেখি, আমাদের অবস্থান ভালো না, ইভেন সাউথ এশিয়াতেও। তার মানে আমরা অ্যাডমিট করছি, আসলে আমরা যখন ডেটা দেখি আমাদের অ্যাকসেপ্ট করতেই হচ্ছে যে আমাদের গভর্নেন্স ভালো না। সরকার যাই বলুন, বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন সময় এসছেন, তারা যদি বলেনও আমরা ভালো চালাচ্ছি, আমাদের ইন্টারন্যাশনাল ইন্ডিকেটর বলছে আমরা ভালো চালাচ্ছি না। এরপরে আসি, এটা তো বললাম থিওরিটিক্যাল। পাবলিক পারসেপশন কি বলে? আমি যদি একটা দেশে ঢুকি, একটা দেশে নতুন ভ্রমণে যাই, আমি কখন বলবো যে এই দেশটাতে গুড গভর্নেন্স আছে? আমি যদি দেখি রাস্তাগুলি খুব বড় সুন্দর, যানজট নাই, দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, যথেষ্ট ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিসিটি কখনো আমি লোডশেডিং দেখি নাই, ওয়াটার আছে,
তার মানে বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা খুব স্টেবল, আমি বলবো গুড গভর্নেন্স, সরকার তো ভালো কাজ করছে। তারপরে যদি বলি ফাস্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল পাবলিক সার্ভিস, আমি যদি পাবলিক সার্ভিস চাই সেটা যদি আমার অ্যাফোর্ডেবল হয় এবং দ্রুত আমার কাছে চলে আসে, তাহলে আমি বলবো গভর্নেন্স খুব ভালো চলছে, মানে পাবলিকের পারসেপশনটা বলি। তারপরে যদি বলি ইজি টু স্টার্ট অ্যান্ড অপারেট বিজনেস, খুব আরামে না বলি, খুব বিনা কষ্টে আমরা একটা নতুন ব্যবসা শুরু করতে পারি, তাহলে আমরা বলবো গুড গভর্নেন্স। এরপরে আমরা যদি পার্সোনাল সেফটি এবং সিকিউরিটি খুব ভালো আছে, আইন, আমরা যদি রাতের বেলাও বেরোচ্ছি আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, সিকিউরিটির কোনো ইস্যু হচ্ছে না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কম হচ্ছে, সেফটি আছে, আমরা বলবো গুড গভর্নেন্স। আর যদি বলি কুইক অ্যান্ড ফেয়ার জাস্টিস, কোথাও যদি কোনো প্রবলেম হয়েও যায়, আমরা যদি কুইকলি জাস্টিস পাই, আমরা বলবো গুড গভর্নেন্স। তার মানে গভর্নেন্স আমরা মেজার করছি একভাবে, কিন্তু পাবলিক আবার দেখছে যে এগুলি যদি থাকে তাহলে গুড গভর্নেন্স আমরা বলবো। এখন ডাইনে আমি একটা ছবি দেখাচ্ছি, একটা এখানে দেখবেন ইজ অফ ডুইং বিজনেস। আমি যদি আমাদের দেশে বিজনেস করা কতটা সহজ এটা যদি দেখি, শুধু সাউথ এশিয়ান র্যাঙ্কিং যদি দেখি 2020-এর দিকে তাকাই, আবারও আমরা জাস্ট আফগানিস্তানের উপরে, ইন্ডিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ সবার পরে আমরা। তার মানে আমাদের দেশে বিজনেস করা মানে ভয়ঙ্কর ব্যাপার, শহীদ হয়ে যাওয়া, শাহাদাত বরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে কালকে আমাদের ময়দানে আমার আর সৎ বিজনেসম্যানের পজিশন হবে এরকম। দ্যাট ইজ ভেরি ট্রু ফর বাংলাদেশ। এত কষ্ট করতে হবে, এত কঠিন এখানে ব্যবসা করা, আর সৎভাবে ব্যবসা করা তো অকল্পনীয়। তো তার মানে ইজ অফ ডুইং বিজনেস ইজ নট গুড হিয়ার। আমরা যতই বলি আমাদের দেশে আমরা এলডিসি থেকে খুব সহসা মানে মিডল ইনকাম কান্ট্রিতে চলে যাব, এমন দেশটি কোথাও পাবে না, তুমি ডেফিনেটলি এত কষ্ট এখানে ব্যবসা করা, এমন দেশ তো নাই ওয়ার্ল্ডে। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তারপর আসি এই ইম্প্যাক্টটা কি হলো, আমাদের দেশে যে বিজনেস করা কঠিন, এটার ইম্প্যাক্ট দুই রকম হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের বেশিরভাগ ব্যবসায়ীরা লাইসেন্স নেয় না, কারণ লাইসেন্স নিতে গেলে তার 20টা-24টা রেগুলেটরি অথরিটির কাছে যেতে হয় এবং সারাদিন ঘুরতে হয়, এবং তারপরে যদি অনেক জায়গায় ঘুষও দিতে হতে পারে, এবং তারপরেও দেখা যায় যে সহজে লাইসেন্স পাচ্ছে না। কিন্তু লাইসেন্স ছাড়া যদি কেউ ব্যবসা করে 20 বছরও ধরা নাও পড়তে পারে। সো উই হ্যাভ মেড ইললিগাল বিজনেস ইজিয়ার দ্যান লিগাল বিজনেস। তো যার জন্য আমরা দেখি যে 84% to 85% বাংলাদেশের এন্টায়ার এমপ্লয়েড ওয়ার্কফোর্স ইজ উইদাউট লাইসেন্স। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের রেজাল্ট যে আমাদের বেশিরভাগ ব্যবসা লাইসেন্সের বাইরে। কারণটা এটা, আমরা লাইসেন্স নেওয়া কঠিন করে দিয়েছি, এবং এটার কারণে প্রবলেম হয়েছে কি, আমাদের জিডিপিতে 40 to 43% আমাদের ইনফর্মাল বিজনেস ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, কিন্তু সেটা দ্বারা সরকার লাভবান হচ্ছে না, আমরা হচ্ছি না, কারণ সেটা ট্যাক্সের টাকা পাচ্ছি না তো আমরা। লাইসেন্স না হলে ইটস নট কামিং টু গভর্নমেন্ট দ্য রেভিনিউ। এবং আরেকটা প্রবলেম হচ্ছে সেটা যে আমরা পাবলিক ইন্টারেস্টে ইউজ করব আমাদের ডেভেলপমেন্টে, সেটা হচ্ছে না। তার মানে আপনি যখন ব্যবসা করা কঠিন করবেন, আপনি বেশিরভাগ ব্যবসা লাইসেন্সের বাইরে থাকবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ফরেন যে ইনভেস্টমেন্ট, ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটাতে প্রবলেম হবে। এখানে তাকাই, এখানেও আমরা সাউথ এশিয়াতে আমরা দেখব পাকিস্তানের পরে বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তানের পরে ইন্ডিয়ার র্যাঙ্ক অনেক উপরে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। পাকিস্তান আর আমাদের রিলেশন মানে খুব গ্যাপ নাই, বাট স্টিল ইন্ডিয়া পাকিস্তানের পরে আমাদের অ্যাট্রাকটিভনেস। তার মানে ল্যাক অফ ফরেন ইনভেস্টমেন্ট আমাদের হচ্ছে, আমাদের উন্নয়নের জন্য একটা বিরাট বাধা। তো তাহলে বিজনেস যে আমরা কঠিন করলাম, আমাদের গভর্নেন্স যে ভালো হলো না আমাদের দেশে, এর ফলাফল আমরা ডিরেক্টলি কয়েকটা ক্ষেত্রে ফিল করছি। আমি জাস্ট আজকে সকালে বিএনপির প্রথম 5 মাসের অফিসের যে অ্যাচিভমেন্ট সেটা পড়ে আসছিলাম, এবং নিউ এজের রিপোর্টটা দেখেছি সকালবেলা। সেখানে খুব সুন্দর করে বলেছে যে গভর্নমেন্টের ফোকাস হচ্ছে ট্রান্সপারেন্সি, গভর্নেন্স, ইকোনমিক রিকভারি। এটা ওয়ান অফ দ্য ফোকাস। এটা যদি আসলেই ফোকাস হয়, এক্সিলেন্ট ফোকাস। আই মাস্ট অ্যাডমিট, আই মাস্ট সে যে দিস ইজ এ ভেরি গুড ফোকাস। এবং অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড সিম্পলিফাইড business registration procedure by reducing the processing time from 1 year to 14 days. মানে মিনিস্ট্রি অফ কমার্স এবং বিডা অ্যানাউন্স করেছে যে রেগুলেটরি ওভারহল এমনভাবে করা হবে যাতে একটা কোম্পানি এস্টাবলিশ করতে
যে এলসি খুলতে হয় সেটার জন্য মাত্র 14 দিন লাগবে, যেটা আগে 1 বছরের মতো লাগতো। এটা তাদের ডিক্লারেশন। এখনো পুরাপুরি হয়ে উঠে নাই, বাট দ্যাটস দ্য আইডিয়া, দ্যাটস দ্য প্রপোজাল। এই প্রপোজাল যদি আগায়, দ্যাট উড বি এক্সিলেন্ট। কিন্তু এই প্রপোজাল যাতে আগায় সেটার দিকে আমাদের নজর দিতে হবে, সেটার দিকে ফলো আপ করতে হবে। সেই ফলো আপের দায়িত্ব কিন্তু আমাদের মিডিয়ারও, আমাদের অপোজিশনেরও। আমরা সবসময় আমাদের সরকারি দলকে বলছি, কিন্তু আমাদের অপোজিশনেরও দায়িত্ব আছে। দে শুড অলসো ফলো আপ, যে সরকার যে কমিটমেন্টটা করেছেন সেটা ফলো আপ হচ্ছে কিনা, সেটা আসলেই কার্যকর হচ্ছে কিনা, এবং মিডিয়াকেও এই নিয়ে কথা বলতে হবে। সো এই জিনিসগুলি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। যদি এটা হয়, একটা বড় মাইলস্টোন হবে। এখন আসি, আমি এখন ছোট্ট করে, কারণ আমার টপিক হচ্ছে রিস্ক গভর্নেন্স। রিস্ক গভর্নেন্সের আমি একটা কেস স্টাডি আপনাদের বলব। কেস স্টাডিটা হচ্ছে এনার্জি সিকিউরিটি। আমি নিজে যেহেতু এখন এনার্জি রেগুলেটরি কমিশনের মেম্বার, সো আই ক্যান সি ইট ভেরি ক্লোজলি। আমি খুব ক্লোজলি দেখতে পাচ্ছি যে এনার্জি সিকিউরিটির ইস্যুটা কি। আমাদেরকে যখন বলা হয় এনার্জি সিকিউরিটি কি জিনিস, আমাদের একটু বুঝতে হবে আমরা কি মনে করি এনার্জি সিকিউরিটিতে। এনার্জি সিকিউরিটির 4টা এ আছে। একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। এনার্জি প্রত্যেকের কাছে অ্যাভেলেবল হতে হবে, গরিব ধনী বলে কোনো কথা নাই, সবার কাছে অ্যাভেলেবল হতে হবে। অ্যাফোর্ডেবিলিটি, সবাই এটা কিনতে পারতে হবে, সবাই এটা তার ক্ষমতা থাকতে হবে। অ্যাক্সেসিবিলিটি, এমনকি দূরে একদম কি বলি হিল ট্র্যাক্সের লোকেরও যেন অ্যাক্সেসিবল থাকে। অনেক সময় আমার পয়সা আছে, আমি অ্যাফোর্ডও করতে পারি, কিন্তু আমি অ্যাক্সেস পাচ্ছি না, কারণ গভর্নমেন্টের ফ্রেমওয়ার্ক এমন হয় নাই যেটা তাড়াতাড়ি যেতে হবে। তো এমন হয় নাই যে এটা অ্যাক্সেস করতে পারি। আরেকটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি, আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে যখন আমি এনার্জি রিলেটেড কাজ করব, এনভায়রনমেন্টের কিছু দূষণ হবে, কিন্তু সেই দূষণটা আমাকে মিনিমাইজ করতে হবে। এটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি। এখন আমি কুইকলি যাই। আমাদের প্রবলেমটা হয়েছে যে আমরা যখন ইলেকট্রিসিটি জেনারেশন চিন্তা করি, 3টা স্টেজ আছে: প্রাইমারি এনার্জি, ইলেকট্রিসিটি জেনারেশন, ডিস্ট্রিবিউশন। অল থ্রু লাস্ট 16 ইয়ার্স আমরা শুধুমাত্র এনার্জি, ইলেকট্রিসিটি জেনারেশন আর ডিস্ট্রিবিউশনের কথা ভেবেছি। কুইক জেনারেশন, কুইক ডিস্ট্রিবিউশন, কিন্তু প্রাইমারি এনার্জির কথা ভাবিনি। এই প্রাইমারি এনার্জির কথা না ভাবার কারণে আমাদের পাওয়ার জেনারেটিং প্ল্যান্ট আছে, কিন্তু প্ল্যান্ট চালানোর জন্য র ম্যাটেরিয়াল নেই। এই প্রাইমারি এনার্জিটা কি আমাদের জন্য গ্যাস, ন্যাচারাল গ্যাস, এবং সেই দিকে আমরা এক্সপ্লোরেশন করি নাই, যার জন্য আমাদেরকে এক্সপেন্সিভ এলএনজি কিনে এই ইলেকট্রিসিটি জেনারেশন আর ডিস্ট্রিবিউশনের জন্য দিতে হচ্ছে। এবং বাংলাদেশে আমি যদি এই ডেটাতে ডিটেল যাচ্ছি না, যেহেতু আমার টাইম কম, ডেটা বলছে যে বাংলাদেশের 97.7% এনার্জি আসছে ফসিল ফুয়েল থেকে, আর সমস্ত এনার্জির 56% আমরা ইম্পোর্ট করছি। এই দুটোই রিস্কি। ফসিল ফুয়েল থেকে এতটা এনার্জি আনলে আমরা যে কার্বন কমাবো, আমাদের যে রিকোয়ারমেন্ট, সেটা আমরা করতে পারছি না। আমাদের সাস্টেইনেবল এনার্জি বা রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। আরেকটা হচ্ছে, আমি যদি 56% ইম্পোর্ট করি, তাহলে আমার রিজার্ভের উপরে প্রেশার পড়ে যাচ্ছে। তো দুটাই আনসাস্টেইনেবল। মানে ফসিল ফুয়েলের উপর নির্ভরতা যেমন আনসাস্টেনেবল এনভায়রনমেন্টালি, 56% ইম্পোর্ট করা আনসাস্টেনেবল ফিনান্সিয়াল। তা আমাদের অবস্থা খুব একটা ভালো নাই। এবং এর পিছনে যেটা কারণ আমি একটু আগেই বললাম, যে আমরা ইলেকট্রিসিটি জেনারেশনের দিকে নজর দিয়েছি, গ্যাস এক্সপ্লোরেশনের দিকে দেই নাই। এবং গত 2008 থেকে 24 পর্যন্ত মাত্র 35টা গ্যাস ওয়েল ড্রিল করা হয়েছে, যেখানে প্রতি বছর 8টা থেকে 10টা নতুন ওয়েল করতে হতো। ওয়েল না হলে আমাদের যে গ্যাস সাপ্লাই আছে সেটা আমরা ব্যালেন্স করতে পারবো না। সো দ্যাটস ওয়াই গ্যাস ইজ ডিক্লাইনিং। তো এখন কুইকলি আসি যে ক্রাইসিস অ্যান্ড আনসার্টেনিটিস কিন্তু নতুন দরজা খোলে। সেই কারণে কি দরজা খুললো? ফুয়েল ক্রাইসিস লিডিং আস টু রিনিউয়েবলস। আমরা এখন সোলার এনার্জির কথা ভাবছি। এই সোলার এনার্জির কথা ভাবতে গিয়ে যেটা হলো, বাংলাদেশ গভর্নমেন্ট তার ন্যাশনাল বাজেটে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলেছেন। সেটা কি? নতুন যারা ইলেকট্রিসিটি জেনারেট করবে সোলার দিয়ে, তাদের জন্য ট্যাক্স এক্সামশন হবে। যারা কনজিউমার এবং জেনারেটও করবে, তাদের জন্য ট্যাক্স রিবেট হবে। এবং যারা ইম্পোর্ট করবে সোলার রিলেটেড ইকুইপমেন্ট, তাদের জন্য ইম্পোর্ট ডিউটি 0% হয়ে যাচ্ছে 2031 বা 35 পর্যন্ত। দিজ আর গুড থিংস, কারণ আমরা সোলার রিনিউয়েবল এই জিনিসটা আমরা এনকারেজ করতে চাচ্ছি। কিন্তু রিস্ক আছে। আমি জানি না আপনারা সবাই পাকিস্তানের গল্প শুনেছেন কিনা, সেখানে সোলারের রেভলিউশন হয়ে গেছে। এত বেশি তাদের সোলার জেনারেশন হয়ে গেছে যে
মানে দ্যাটস এ মিরাকল, এবং আমরা অনেক সময় ওটার এক্সাম্পল দিই। কিন্তু আমি নিজে জাস্ট গত সপ্তাহে পাকিস্তান ছিলাম এক সপ্তাহের জন্য, বাট ওটার সাথে এটা সম্পর্ক নাই, দিস কেম ফ্রম দি স্টাডি। এই যে সোলারের দিকে আমরা যাচ্ছি, ডু উই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক? আমি কিন্তু বলছি না সোলারে যাওয়া যাবে না, সোলার ইজ দ্য অনলি অপশন উই হ্যাভ, কিন্তু যখন আমরা যাচ্ছি আমরা রিস্কটা বুঝতে পারছি কিনা। রিস্কটা কি? ডিক্লাইনিং গ্রিড ইলেকট্রিসিটি সেলস। আমরা যে এই যে গ্রিড তৈরি করলাম, আমাদের যে পিডিপি পাওয়ার জেনারেট করছে, সবাই যদি নিজেরা সোলার প্ল্যান্ট বসায় ফেলে, আমাদের এই পাওয়ার বিক্রি করবো কার কাছে? যারা বড় লোক তারা সবাই সোলার প্ল্যান্ট করে ফেললো, গরিবরা করতে পারলো না, সব ট্যারিফের ভার তাদের ঘাড়ে চলে যাবে। কারণ গ্রিড একটা ইনভেস্টমেন্ট আছে, সারা দেশে তো আমরা গ্রিড ছড়িয়ে দিয়েছি এবং আরো শক্তিশালী করতে চাচ্ছি। তো সেটা আমরা সবাই মিলে যদি এত বেশি সোলার করে ফেলে এবং সরকারের কাছ থেকে না কিনে ইলেকট্রিসিটি, তাহলে গ্রিডের ইলেকট্রিসিটি সেল কমে যাবে এবং সেটাতে ট্যারিফ বেড়ে যাবে এবং ইউটিলিটি ফিনান্সিয়াল স্ট্রেস, আমাদের পিডিবি, আমাদের ডেসকো, আমাদের নেসকো, এদের সবার ক্রাইসিস হবে। এবং তারপরে আমি যেটা বলবো যে অ্যাডিশনাল রিস্ক তো রয়েই গেছে। অ্যাডিশনাল রিস্কটা কি? দেখা যাবে এত সুবিধা পেয়ে লোকজন সস্তার খারাপ জিনিস এনে ৩ বছরে টাকা পে ব্যাক করানোর চেষ্টা করবে। যেই সোলার পাওয়ার প্ল্যান্ট ২০ বছর চলার কথা, সে ৩ বছর চালায় শেষ করে দিতে চাইবে, বিকজ দ্য বিজনেসম্যান ওয়ান্টস টু recover the money as soon as possible. So these are the risks we have to understand. এবং আরো রিস্ক আছে। আমরা যখন সাস্টেনেবল এনার্জি বলি, সেই এনার্জিতে এত সাস্টেনেবল না, কারণ প্রত্যেকটা প্যানেলকে ক্লিন করতে কমপক্ষে ১ লিটার পানি লাগে। যদি বেশি ক্লিন করতে হয় বেশি পানি লাগবে, এবং সেই পানি সাগরের জল দিলে হবে না, সাগরের পানি দিলে হবে না, ক্লিন ওয়াটার হতে হবে, নাহলে করোশন হবে। তার মানে ওয়াটার ফুটপ্রিন্ট আছে। এবং আমরা জানি পিভি ওয়েস্ট তৈরি হয় আমাদের থেকে, সোলার প্যানেল থেকে। তো যত বেশি সোলার প্যানেল হবে, সেই ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা যদি আমরা না করি, উইল বি ডেড অ্যাকচুয়ালি। উই আর ওয়েটিং ফর ভেরি ব্যাড এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি, এবং আমরা এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টে অত ভালো না। সো দিস আর দ্য থিংস উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট। এবং তারপরে যেটা বারে বারে বলা হচ্ছে, আমি অলমোস্ট, আমার আর 2টা স্লাইড হয়তো আছে, আমরা বারে বারে এআই এর কথা বলছি। সোলার আনলে এআইও আনতে হবে, কারণ সোলারে আপনার ইন্টিগ্রেশন করতে হবে। অসংখ্য সোর্স আছে, সেই সোর্সকে ইন্টিগ্রেট করে অপটিমাইজ করতে হবে। এখন তো পিডিপি পাওয়ার জেনারেট করে চারিদিকে ছড়িয়ে দেয়, কিন্তু ওখানে সব জায়গায় পাওয়ার জেনারেটেড হবে, আপনাকে নিয়ে এসে ইন্টিগ্রেট করে আবার প্রপারলি ডিস্ট্রিবিউট করতে হবে। দেন ইউ উইল নিড এআই, এবং উই আর ভেরি অবসেসড অ্যাবাউট এআই। কিন্তু এআই ইটসেলফ প্রচুর এনার্জি নেয় এবং প্রচুর পানি নেয়। কুলিংয়ের জন্য পানি লাগে এবং ডেটা জেনারেট করার জন্য প্রচণ্ড ইলেকট্রিসিটি লাগে। এবং আমরা যদি ১ গিগাওয়াটের একটা প্ল্যান চিন্তা করি এআই এর, সেটা যেই পরিমাণে ইলেকট্রিসিটি গ্রহণ করবে, সেটা দিয়ে ১ মিলিয়ন হাউসকে এনার্জি দেওয়া যাবে। আবার পানির কথা যদি চিন্তা করি, সে যেই পরিমাণ পানি কনজিউম করবে, সেটাতে একটা সিটি যেখানে ১ লাখ লোক আছে, তাদেরকে পানি সাপ্লাই দেওয়া যাবে। সো দেন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, উই হ্যাভ টু অপটিমাইজ। দ্য আইডিয়া ইটসেলফ সাউন্ডস ভেরি সুইট, এআই ইন্টিগ্রেশন, অপটিমাইজেশন, কিন্তু তখনও যার কাপড় ছোট তাকে তো একদিকে টান দিলে আরেকদিকে কমে যায়। আমাদের তো ক্রাইসিস, আমাদেরকে সবকিছু মিলায় ব্যালেন্স করতে হবে। তো তার মানে রিস্ক গভর্নেন্স বলতে আমি কি বুঝি? বিকজ আই এম এ সেফটি পার্সন, আই এম নট এ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর গভর্নেন্স পার্সন। কিন্তু আমি যেটা বুঝি যে রিস্ক গভর্নেন্স শুধুমাত্র গুড গভর্নেন্স চিন্তা করবে না, বরঞ্চ চিন্তা করবে যে কিভাবে ডিসিশন আসবে, এই ডিসিশন আসার জন্য আমার কাছে কি প্রমাণ আছে, কারা অ্যাকাউন্টেবল, কোন স্টেক হোল্ডার্স আছে, এবং ফেইলিউর থেকে আমরা শিখছি কিনা। আমরা যদি ফ্রেমওয়ার্ক চিন্তা করি, প্রথমে আমাদের যে কোনো পলিসি মেকিং এর আগে আমাদের নলেজ লাগবে। আমাদের ভুল হয়ে যায়, আমরা একটা সিটিংয়ে পার্লামেন্টে বসে কিংবা একটা ছোট্ট একটা কমিটিতে বসে জাস্ট মুখে বলে দিই যে এটা কমাই দিব, ওটা করে ফেলবো। নলেজ ছাড়া কোনো ডিসিশন আসা উচিত না। প্রথমে নলেজ লাগবে ওই সেক্টরে, তারপরে উই নিড দ্য রিস্ক অ্যাসেসমেন্ট। আমরা যদি পলিসিতে আগাই, পলিসির আগে রিস্ক অ্যাসেসমেন্ট লাগবে, তারপরে লাগবে ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশন। এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা ইনস্টিটিউশন কাজ করতে পারে না, অনেকগুলো ইনস্টিটিউশনে কোঅর্ডিনেশন লাগে, এবং বাংলাদেশে ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশন ইজ ভেরি ডিফিকাল্ট। একটা মন্ত্রণালয় আরেকটা মন্ত্রণালয় থেকে একেবারে দ্বীপের মতো আলাদা, ইনফরমেশন পর্যন্ত শেয়ার হয় না। তো সেটা একটা বড় ব্যাপার। তারপরে আমাদের অ্যাডাপটিভ রেগুলেশনে আসতে হবে, তারপরে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব, তার আগে না। এবং ইমপ্লিমেন্টেশনের সাথে সাথে মনিটরিংও করতে হবে যে আসলে ঠিক মতো এটা করছি কিনা। আমি আশা করছি যে আমি রিস্ক গভর্নেন্সের ব্যাপারটা কিছুটা তুলে ধরতে পারলাম, বিকজ ইট ক্যান গো অন, অ্যাকচুয়ালি ইট ক্যান বি আ লেকচার অফ ফিউ আওয়ার্স, কিন্তু সেটা আমি
অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি বলার। সো মাই কনক্লুডিং স্লাইড উড বি, in an increasingly uncertain and interconnected world, good governance is no longer sufficient unless it is also risk informed. আমাদের ব্যাপারটা যেটা হয়েছে, আমাদের ওয়ার্ল্ড দিনকে দিন আনসার্টেন হচ্ছে। আমাদের কোভিড এর অ্যাটাক হয়েছে, আমাদের মানে আমাদের প্যান্ডেমিক ছিল, এখন হরমুজের ব্লকেজ চলছে, ওয়ার চলছে। একদিকে ম্যানমেড সিচুয়েশন তৈরি হচ্ছে আনসার্টেনিটি, আরেকদিকে ন্যাচারাল আনসার্টেনিটি তৈরি হচ্ছে। এই সময় শুধু গুড গভর্নেন্স বলার চাইতেও রিস্ক বেসড গভর্নেন্সের দিকে, রিস্ক ইনফর্ম গভর্নেন্সের দিকে যেতে হবে। এবং দ্য চ্যালেঞ্জ ইজ নট টু এলিমিনেট আনসার্টেনিটি, আনসার্টেনিটি আমরা সরিয়ে ফেলতে পারবো না, বাট টু বিল্ড এ গভর্নেন্স সিস্টেম কেপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য রিস্ক, making informed decisions, implementing them effectively, and continuously learning to become more resilient. মানে এই রিস্কগুলোকে সরানো আমাদের উদ্দেশ্য না, বরং এই রিস্ককে বুঝতে পারা, আমাদের ইনফরমেশন নেওয়া, সেটার উপর বেস করে এই ডিসিশন নেওয়া, ইমপ্লিমেন্ট করা এফিশিয়েন্টলি এবং কন্টিনিউয়াসলি লার্ন করা ফর এ রেজিলিয়েন্ট সোসাইটি। মানে আমাদের সোসাইটি যাতে রেজিলিয়েন্ট হয়, বিভিন্ন ডেঞ্জারে যেন ভেঙে না পড়ে, এইভাবে কাজ করতে হবে। সো উইথ দ্যাট I'd like to end my presentation. Further on the discussion. Thank you very much.